হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি জ্যোতির্ময় সাহা। আজকে তোমাদের আমি ক্লাস 10-এর খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যার নাম হলো ত্রিকোণমিতি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে মাধ্যমিকে প্রত্যেক বছর 20 নম্বরের মতো অঙ্ক আসে, তাই এটাকে ভালো করে বুঝতে হবে। আজকে আমরা ত্রিকোণমিতির ব্যাপারটাকে খুব ভালো করে পড়ব এবং কনসেপ্ট নিয়ে পড়ব। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু অঙ্ক ভালো করে আমরা শিখতে পারবো না। তাই তোমরা মন দিয়ে ক্লাসটা ভালো করে দেখো। ত্রিকোণমিতি শব্দটার যদি আমরা ইংরাজি মানে করি তাহলে হবে ট্রিগনোমেট্রি। এখন এই ট্রিগনোমেট্রিটি শব্দটি এসছে গ্রিক শব্দ দুটো থেকে, একটা ট্রিগন আর একটা হচ্ছে মেট্রন। ট্রিগন মানে কি? ত্রিভুজ। এটা যদি আরেকটু ভাঙি আমরা তাহলে পাবো ট্রি মানে টি আর একটা আই, তার মানে 3, আর গণ মানে হলো কোণ। আর মেট্রন মানে হচ্ছে পরিমাপ। তার মানে আমরা ত্রিকোণমিতি বলতে সেই শাখা বুঝবো যে শাখাতে গণিতের ত্রিভুজের কোণ এবং বাহুর মধ্যে সম্পর্ক বের করে বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। তো এটা গেল ত্রিকোণমিতির যেটা মূল অরিজিন সেটা। এবার আমরা যেটা আলোচনা করব কোণ সম্পর্কে। দেখো, কোণ সম্বন্ধে তোমরা এর আগে 6-এ বা 5-এ বা 4-এ তোমরা কিন্তু জেনেছো যে কোণ জিনিসটা কী। কোণটা আমরা কি জানি যে ধরো একটা বিন্দু উৎস আছে, সেই বিন্দু উৎস থেকে একটা রশ্মি নির্গত হয়েছে, একটা রশ্মি, এটা আমি নাম দিলাম ও এক্স। আবার এখান থেকে এই বিন্দু উৎস থেকে আরেকটা রশ্মি নির্গত হলো, ধরলাম ও ওয়াই। তাহলে এই যে জ্যামিতিক চিত্র পেলাম এটাকে আমরা বলি কোণ। মানে কোনো একটি বিন্দু উৎস থেকে দুটি রশ্মি নির্গত হয়ে যে জ্যামিতিক আমরা আকারটা পাই সেটা হলো কোণ। মানে একটা বিন্দু উৎস থেকে দুটো রশ্মি নির্গত হয়ে কোণ উৎপন্ন করে। এবার ত্রিকোণমিতির ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হলো ধনাত্মক কোণ আর একটা ঋণাত্মক কোণ। কোণ কিন্তু দুরকম হয়। দেখো, আমরা এখানে একটা বিন্দু উৎস নিলাম, এই বিন্দু উৎস থেকে একটা রশ্মি ধরো এভাবে বেরিয়েছে ও এক্স। এই রশ্মিটা ধরো ঘূর্ণায়মান রশ্মি, মানে রাউন্ড করে। এখন সাপোজ এই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, নিয়ে ধরো এতটা এলো, এটা আমি নাম দিলাম ও ওয়াই। ও এক্সট্রা রশ্মিটা ও ওয়াই এলো। এইখানে দেখো এই রশ্মিটা কী হলো, যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। যেটা পৃথিবী তার নিজের অক্ষে চারিদিকে ঘোরে, যে 24 ঘন্টাতে যে ঘোরে পৃথিবী, কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্বে, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক তেমনই এই রশ্মিটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে পশ্চিম থেকে পূর্বে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, নিয়ে এতটা এলো। এইখানে এটাকে আমরা নাম দিলাম থিটা কোণ। তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো এটাকে আমরা বলবো ধনাত্মক কোণ। এটা কি বলবো? এটা বলবো ধনাত্মক কোণ, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। বোঝা গেল? এবার নেক্সট দেখো, আরেকটা আমরা কোণ নিলাম, রশ্মি নির্গত হয়েছে, এটা হলো ও এক্স। এই রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে এতটা এলো, ধরো এটা আমরা নাম দিলাম ও ওয়াই, ঘড়ির কাঁটার দিকে। তাহলে যে কোণ উৎপন্ন হবে সেটা নাম দিলাম মাইনাস থিটা। এই কোণটা হয়ে যাবে ঋণাত্মক কোণ। এটা কিন্তু খুব প্রয়োজন, আমাদের লাগবে অঙ্ক করার সময়। তাহলে কী হলো ব্যাপারটা, যে কোনো রশ্মি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে যে কোণ উৎপন্ন করবে তাকে হলো ধনাত্মক কোণ, আর কোনো রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। বোঝা গেল? ঠিক আছে, এবার নেক্সট দেখো কী করবো আমরা। এবার দেখো, আমরা একটা ত্রিভুজ আঁকছি। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটা কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। এই কোণটা হলো 90 ডিগ্রি, নাম দিলাম এ বি সি। দেখো, আমরা জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি যে কোণ দুটো মিলে কত হবে? সেই দুটো কোণ দুটো মিলে হবে 90 ডিগ্রি। কারণ জানি আমরা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি এই কোণটা মানে বিএসি কোণটা অবশ্যই 90 থেকে ছোটো হবে। অবশ্যই এটা কী হবে? 90 থেকে ছোটো হবে। আবার এই কোণটাও অবশ্যই 90 থেকে ছোটো হবে। এইবার ত্রিকোণমিতিতে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা এখনই শিখব, যে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের যেটা বড় হয় দৈর্ঘ্যে সেটাকে কি বলি? আমরা অতিভুজ বলি। সেটা কি বলি? অতিভুজ। এইবার আমাদের তাহলে লম্ব কোণটা, ভূমি কোণটা,
অনেকে ছবি থেকে বলে দেবে স্যার লম্ব এইটা যে দাঁড়িয়ে আছে, কিন্তু যদি আমরা এটা ঘুরিয়ে দিই তাহলে তো এটা লম্ব হয়ে যাবে। তাহলে স্পেসিফিকভাবে লম্ব কোনটা ভূমি কোনটা সেটা কিন্তু আমাদের জানতে হবে। সেটা কী করে জানবো? সেটা কিন্তু আমরা এই কোণের সাপেক্ষে আমরা নির্ণয় করব। মানে এই সমকোণ বাদে যে দুটো সূক্ষ্মকোণ আছে, ধরো এই একটা কোণ আছে আর এই একটা কোণ আছে, এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা কিন্তু লম্ব এবং ভূমিটা কিন্তু আমরা নির্ণয় করব। বেশ, প্রথমে আমরা এই কোণটা ধরলাম যে কোণ বিএসি, এটাকে বললাম থিটা কোণ, এটা বললাম থিটা কোণ। এই কোণটার সাপেক্ষে সামনের বাহুটা হবে লম্ব, মানে এই কোণটার সাপেক্ষে সামনের বাহুটা। ধরো আমরা যদি এই শীর্ষবিন্দু থেকে যদি আমরা এভাবে চলতে থাকি তাহলে কোথায় থামবো? এইখানে থামবো। তাহলে এই বিসি মানে কোণের সামনের বাহুটা বিসি হবে, বিসি কী হবে? লম্ব হয়ে যাবে, বিসি হবে লম্ব। আর এর কোণটার সঙ্গে অতিভুজ, যে কোণটা অতিভুজের সঙ্গে বাকিটা যেটা পড়ে আছে সেটাকে বলবো আমরা যে থিটা কোণটা, যেটা থিটা কোণটা করেছে অতিভুজের সঙ্গে যে কোণটা থিটা করেছে এবি, এইটা হয়ে যাবে ভূমি। বোঝা গেল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা কিন্তু ভালো করে জানতে হবে। অনেকে কিন্তু এটা ভুল করে, বিভিন্ন স্টুডেন্টরা এটা ভুল করে যে কোনটা লম্ব কোনটা ভূমি করব। তার মানে কী বললাম, যে যে সূক্ষ্মকোণটা নেবো সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে সামনের বাহুটা হবে লম্ব এবং বাকি যেটা পড়ে আছে মানে যেটা অতিভুজের সঙ্গে যে কোণ করেছে সেইটা হবে ভূমি। এবার যদি আমরা এই কোণটা নিই, কোণ এ সি বি, এটাকে আমরা ধরো আলফা বললাম, এই কোণটা বললাম আলফা। তাহলে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে সামনের বাহু কোণটা হলো এ বি, তাহলে এখানে সাপেক্ষে এ বি হয়ে যাবে কি হবে? এ বি হয়ে যাবে লম্ব, এ বি হয়ে যাবে লম্ব। আর বিসি হয়ে যাবে কী হবে? বিসি হবে ভূমি, বিসি হবে ভূমি। তার মানে এটা বোঝা গেল যে তাহলে আমরা কী করে বলবো যে যখন কোনো একটা সূক্ষ্মকোণ নেবো সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে সামনের বাহুটা হবে লম্ব এবং যেটা অতিভুজের সঙ্গে যে কোণটা পড়েছে সেটা হবে ভূমি। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল? আশা করি কোনো প্রবলেম নেই। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ত্রিকোণমিতির অঙ্কতে কি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়, বাকি ত্রিভুজগুলোর ক্ষেত্রে কি হয় না? হবে। দেখো, আমরা যদি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিই, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ নিলাম, তাহলে এই সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে কি আমরা ত্রিকোণমিতির ধর্ম অ্যাপ্লাই করতে পারবো? পারবো। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে এটাকে সমকোণী ত্রিভুজে ভাগ করে দিতে হবে। আমরা এখান থেকে লম্ব, এখান থেকে আমরা কী করলাম? একটা লম্ব টেনে নিলাম, এখান থেকে লম্ব টেনে নিলাম, এটার নাম দিলাম এ বি সি ডি। তাহলে দেখো এই ত্রিভুজটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেল, একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। আর এরকম নিয়ে আমরা ধরো এরকম নিলাম, এটা একটা কী ত্রিভুজ? এটা ষোলকোণী ত্রিভুজ। এক্ষেত্রে এটা কী করে করবো? এক্ষেত্রে এই যে ভূমিটা আছে সেটাকে আমরা যদি বাড়িয়ে দিই, এই বাহুটাকে বাড়িয়ে দিলাম একটু, আর এখান থেকে লম্ব টেনে নিলাম, তাহলে দেখো এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রেও আমরা ত্রিকোণমিতির ধর্ম প্রয়োগ করতে পারি। বেশ, এখানে একটা উপপাদ্য যেটা আমরা পড়েছি যে পিথাগোরাসের উপপাদ্য, সেটা কিন্তু জানতে হবে যে কি পিথাগোরাসের উপপাদ্য, যে লম্ব স্কোয়ার তো ভূমি স্কোয়ার সমান হয় অতিভুজ স্কোয়ার। এটা কিন্তু আমাদের কাজে লাগবে। এইবার দেখো আমরা কি করি। এবার দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি CRS। এখন এই ত্রিভুজের থেকে আরও দুটো বাহু আমরা টেনেছি AB আর PQ। তাহলে এখানে দেখো মোট তিনটি আমরা ত্রিভুজ পেয়েছি। কী ত্রিভুজ পেয়েছি? একটা দেখো পেয়েছি ত্রিভুজ CPQ, একটা ত্রিভুজ পেয়েছি সমকোণী ত্রিভুজ, আর একটা পেয়েছি সমকোণী ত্রিভুজ ABC, আর একটা পেয়েছি সমকোণী ত্রিভুজ CRS। দেখো আমরা একটা চ্যাপ্টার পড়েছিলাম এর আগে সদৃশ্যতা বলে, সেখানে দেখো এই তিনটে ত্রিভুজের কিন্তু অনুরূপ কোণগুলো কিন্তু সমান। দেখো এই ত্রিভুজের কোণ এইটা 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 মানে অনুরূপ কোণগুলো কিন্তু সমান, এটা আছে তোমরা দেখবে পড়েছো সদৃশ্যতাতে, এবং অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তার মানে কী হলো? এই তিনটে ত্রিভুজ কিন্তু হয়ে গেল সদৃশ্য হয়ে গেল ত্রিভুজ। এই তিনটে ত্রিভুজ কী হলো? সদৃশ্য ত্রিভুজ। তার মানে আমরা এর অনুরূপ বাহুগুলোর অনুপাতকে অনুরূপ বাহুগুলো কী হবে? সমান, বাহুগুলো হবে সমানুপাতি হবে। তার মানে আমরা বলতে পারি PQ মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে PQ বাই CP সমান বলতে পারি এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই ABC ত্রিভুজের ক্ষেত্রে AB বাই CA, আর এই CRS ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি RS বাই CR। এগুলো সমান হবে, মানে এর প্রত্যেকটার বাহুগুলোর অনুপাতগুলো সমান হবে। তাহলে এই প্রথমটা কী পেলাম? PQ বাই CP সমান AB বাই CA ইজ ইকাল টু
আর এস বাই সিআর। এখন এই যে সূক্ষ্মকোণটার সাপেক্ষে আমরা কিন্তু এগুলো নির্ণয় করছি। তাহলে আগে দেখো পড়লাম যে কোনো একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে সামনের বাহুটা কী হয়, লম্ব হয়। তাহলে এখানে পি কিউ এ বি আর এস এগুলো কী হবে, লম্ব হবে। আর সিপি সিএ সিআরটা কি, এটা বড়, এটা হবে অতিভুজ। তাই এটা কী বলতে পারি আমরা, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তার মানে যে কোনো একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে এই বাহুগুলোর লম্ব বা অতিভুজ প্রত্যেকটা কিন্তু সমান। তার মানে এখানে দেখো আমরা বলতে পারি এই সূক্ষ্মকোণটার উপর কিন্তু নির্ভর করছে, এখানে কিন্তু বাহুগুলোর উপর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, মানে কোণটার উপর নির্ভর করছে যে এই অনুপাতটা। আবার দেখো এটা কি বলতে পারি, সি কিউ বাই সিপি, সি কিউ এটা কি, এটা হলো ভূমি। এটা যদি সামনের বাহুটা লম্ব হলে সি কিউ ভূমি হবে, তাই এটা বলতে পারি ভূমি, ভূমি বাই সিপি, সিপিটা কি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, এটা হয়ে গেল সমান হয়ে গেল ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এই 3 নম্বরটা দেখো পি কিউ, পি কিউটা লম্ব, তাহলে লম্ব, সামনে বড় লম্ব, লম্ব বাই সি কিউ, সি কিউটা কী হলো, সি কিউটা হয়ে গেলো ভূমি। তাহলে আমরা এখানে 3টে অনুপাত পেলাম, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ আর লম্ব বাই অতিভুজ। আবার আমরা যদি এগুলো উল্টিয়ে দিই তাহলে কী হবে, সিপি বাই পি কিউ সমান বলতে পারি সিএ বাই এ বি সমান বলতে পারি সিআর বাই আর এস। সেক্ষেত্রে এটা কী হয়ে যাবে, উল্টে যাবে, হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। এটাও যদি আমরা উল্টিয়ে দিই, সিপি বাই সি কিউ করে দিই, সিএ বাই সিবি, সিআর বাই সিএস, তখন কী হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। এটাও তাই, যদি উল্টিয়ে দিই হয়ে যাবে ভূমি বাই লম্ব। তার মানে আমরা দেখো আমরা মোট তাহলে এখানে 6টা অনুপাত পেলাম, এই 6টা অনুপাত নিয়ে আমাদের এবার কাজ হবে। তাহলে একটু আমি এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিই, একটু নতুন করে লিখবো এগুলো আমি। তাহলে কী পাবো দেখো, যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা দেখো তাহলে আমরা কী কী পেলাম, একটা পেয়ে গেলাম লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এইটাকে আমরা লিখব সাইন থিটা। যদি এটাকে থিটা বলি, এই কোণের থিটা বলি, এটা হবে সাইন থিটা। এখন তোমরা ভাববে সাইনটা কি, সাইন থিটা, সাইনটা হচ্ছে একটা ফাংশন। এটা তোমরা আরও যখন হায়ার ক্লাসে পড়বে তখন এটা তোমরা ভালো করে বুঝবে। এটা আপাতত জেনে রাখো যে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। এই সাইন থিটা হচ্ছে এই অনুপাতটাকে আমরা সাইন থিটা বলে এটাকে আমরা চিহ্ন করি। অ্যাকচুয়ালি এর পুরো নাম সাইনজেন্ট, সাইনজেন্ট থেকে সাইন থিটা এসছে। এটার পুরোপুরি ডিটেলস তোমরা যখন সায়েন্স নিয়ে পড়বে পরবর্তীকালে 11-এ, তখন এই গ্রাফ আছে সাইনের ফাংশন বলে একটা চ্যাপ্টার আছে, সেই ফাংশন চ্যাপ্টার থেকে এইটা সম্বন্ধে আরও ভালো জানবে। আপাতত তোমরা জেনে রাখো যে লম্ব অতিভুজ মানে সাইন থিটা, এটা একটা অনুপাত। এরপরে যেটা পেলাম আমরা ভূমি, এরপরে যেটা পেলাম ভূমি বাই অতিভুজ, এটাকে আমরা বলবো কস থিটা। আরটা আছে লম্ব, লম্ব বাই ভূমি, এটাকে আমরা বলবো ট্যান থিটা। তাহলে সাইন থিটা সমান কী হলো, লম্ব বাই অতিভুজ, কস থিটা কী হলো, ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা কী হলো, লম্ব বাই ভূমি। এবার দেখো আমরা যদি একটু চেঞ্জ করি, এটাকে আমরা কী করব, এটা উল্টে দিলাম, তাহলে করলাম অতিভুজ, অতিভুজ বাই লম্ব। দেখো লম্ব বাই ভূমি সমান হলো সাইন থিটা, তার মানে অতিভুজ বাই লম্ব আমরা কী করলাম, এটা অনন্য করে দিলাম, তার মানে এটা উল্টে গেল। তার এটা কী বলতে পারি, 1 বাই সাইন থিটা বলতে পারি, 1 বাই সাইন থিটা। তাহলে এক্ষেত্রে আমরা এইটাকে কী বলবো, সমান বলবো কোসেক থিটা, এটা নাম দিলাম কোসেক থিটা, এটা বলি কোসেক থিটা। তাহলে কোসেক থিটা কী হলো, অতিভুজ বাই লম্ব হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি সাইন থিটা আর কোসেক থিটা একে অপরের অনন্যক। তার মানে সাইন থিটা গুণ কোসেক থিটা হয়ে যাবে 1, কেটে যাবে, কারণ লম্ব বাই অতিভুজ গুণ অতিভুজ বাই লম্ব, লম্ব লম্ব কেটে গেল, অতিভুজ অতিভুজ কেটে গেল, 1 পেয়ে গেলাম। এবার এটা বলবো দেখো অতিভুজ, অতিভুজ বাই ভূমি, অতিভুজের ভূমি, এটা তাহলে কী লিখতে পারি আমরা, 1 বাই কস থিটা। সেটা কী বলতে পারি, এটা হবে সেক থিটা, এটা কী হবে সেক থিটা। আর এটাকে উল্টিয়ে দিই আমরা, তাহলে করবো কি ভূমি, ভূমি বাই
লম্ব, এটা বলবো 1/tan থিটা সমান যাবে cot থিটা। এই ছটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, মেনলি তোমাদেরকে মনে রাখতে হবে এইটে, লম্ব বাই অতিভুজ যে অনুপাতটা পেলাম সেটাকে আমরা বলবো সাইন থিটা, ভূমি বাই অতিভুজ সেটা পেলাম cos থিটা, আর লম্ব ভূমি হচ্ছে tan থিটা। এবার এই যে ছটা, এটাকে একটা বিশেষ কৌশলে আমরা মনে রাখবো, একটা ছড়া আছে, দেখো সেটা আমরা এখানে লিখবো। দেখো আমরা যে ছটা আমরা একটু আগে পড়লাম অনুপাতগুলো, সাইন থিটা, কস থিটা, সেক থিটা, তো এই তিনটে ছড়া যদি তোমরা মনে রাখো তাহলে কিন্তু এই সূত্রগুলো কোনোদিন ভুলবে না। দেখো কী লিখেছি, সাই বাবা লম্বা অতি, এখানে সাই বাবাকে মনে রাখবে সাইন থিটা, আর লম্বা মনে রাখবে লম্ব, অতি মনে রাখবে অতিভুজ, তাহলে কী পেলাম সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কসাইখানায় ভিড় অতি, কসাই মনে রাখবে কস থিটা, আর ভিড় মনে রাখবে ভূমি, অতি মানে অতিভুজ, তাহলে কী পেলাম কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ট্রেনে চাপতে লাগে ভয়, ট্রেনে মানে কি ট্যান থিটা, লাগে মানে লম্ব, ভূমি মানে ভয় মানে ভূমি, তাহলে কী পেলাম ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এবার সাইনের উল্টো হয়ে গেল কোসেক থিটা, হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, কসের উল্টো কি সেক থিটা, হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, আর ট্যানের উল্টো কি কট থিটা, হয়ে যাবে ভূমি বাই লম্ব।